এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। ইশরাক হোসেনের মেয়র হিসেবে শপথ না পড়াতে দায়ের করা রিট খারিজ করেছেন হাইকোর্ট। ফলে শপথ পড়াতে আর কোনো বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা। তবে এখনও আইনি বাধা আছে উল্লেখ করে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিলের কথা জানিয়েছেন রিটকারীর আইনজীবী। এক সপ্তাহেরও বেশি সময় ধরে আন্দোলনে থাকা ইশরাক হোসেনের মেয়রের শপথ পড়ানোর পথে বড় বাধা হয়েছিল তার বিপক্ষে দায়ের করা রিট। বৃহস্পতিবার ওই রিটের আদেশ ঘিরে সকাল থেকে হাইকোর্ট এলাকায় নেওয়া হয় সেনা, বিজিবি ও পুলিশের কঠোর নিরাপত্তা ব্যবস্থা। আদেশ শুনতে বৃষ্টি উপেক্ষা করেই সকাল থেকে আইনজীবী ও গণমাধ্যম কর্মীদের ভিড় হাইকোর্টের বিচারপতি আকরাম হোসেন ও দেবাশিস রায়ের বেঞ্চে। আধা ঘন্টা ধরে দেয়া আদেশে আদালত জানায়, নির্বাচনী ট্রাইব্যুনালে ইশরাকের করা মামলায় রিটকারী কোনো পক্ষ না থাকায় হাইকোর্টে রিট আইনসম্মত নয়, এজন্য রিটটি খারিজ করা হয়। আইনজীবীরা জানান, ইশরাককে শপথ নিতে বিলম্ব হলে এখন আদালত অবমাননা হবে। ট্রাইব্যুনাল এবং হাইকোর্ট ডিভিশনের আজকের রায়ের প্রতি আস্থা রেখে আগামী 24 ঘন্টার ভিতর তার শপথের ব্যবস্থা গ্রহণ করবেন। নির্বাচন কমিশন কিন্তু গতকাল স্টেটমেন্ট করে বলেছে, তারা আদালতের নির্দেশ পেলে 7 দিনের পরে যতগুলো রায় পেয়েছে সবগুলো তারা কার্যকর করেছে। ইশরাক সাহেবকে মেয়র হিসাবে শপথ নিতে এই সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের আর কোনো বাধা থাকলো না। যদি তারা আজকের পরে শপথ নিতে বাধা প্রদান করে, আদালত অবমাননার শামিল হবে। তবে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল করার কথা জানিয়েছেন রিটকারী। উচ্চতর আদালতে যাব, মহামান্য আপিল বিভাগে আমরা আপিল ফাইল করব এবং আপিল ফাইল করা অবস্থায় যেহেতু এই বিষয়টি সাব জুডিস ম্যাটার থাকবে, এখানে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের শপথ পড়ানোর আইনগত কোনো সুযোগ থাকলো না। গত 27 মার্চ ইশরাককে ডিএসসিসির মেয়র ঘোষণা করে রায় দেয় ঢাকার নির্বাচনী ট্রাইব্যুনাল। এরপর গেজেট প্রকাশ করে ইসি। নিয়ম অনুযায়ী গেজেট থেকে 30 দিনের মধ্যে শপথ পড়ানোর সময় শেষ হচ্ছে আগামী 26শে মে। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আলোচনাতে হাইকোর্ট চত্বর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী জাহিদুল বাশার। রিট খারিজ করে হাইকোর্ট কি বললেন, আর দুই পক্ষের আইনজীবী যারা তাদের বক্তব্য কি, তারা কি বলছেন, বিস্তারিত জানাবেন। দেখুন, এখন মূলত একটি জায়গায় এসেই সব প্রশ্নের উত্তর দাঁড়িয়ে গেছে। সেটি হচ্ছে যে ইশরাক হোসেনের শপথ নেওয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা যেটি বলা হচ্ছিল আইনি বাধা, হাইকোর্টের রিট, সেই রিটটি খারিজ হয়ে গেছে। এখন তিনি শপথ নিতে পারবেন কি পারবেন না। দেখুন, যেই সংবাদ এতক্ষণ আমরা দেখাচ্ছিলাম সেখানে কিন্তু স্পষ্ট করেই ইশরাকের আইনজীবীরা বলেছেন যে কোনো বাধা নেই। আর পাল্টা উত্তর দিয়েছেন ইশরাকের বিপক্ষের অর্থাৎ রিটকারীর আইনজীবীরা। তারা যেহেতু উচ্চ আদালতে যাবেন আপিলের জন্য, সুতরাং এটি বিচারাধীন থাকবে, এই কারণে এখনই তাকে শপথ দেওয়া যাবে না বিচারাধীন বিষয় হিসেবে। এটি হচ্ছে তাদের বক্তব্য। এক্ষেত্রে একটি বিষয়, রিটকারীর আইনজীবী ইশরাকের আইনজীবীরা কিন্তু বলেছেন, যদি এরপরও শপথ পড়াতে দেরি হয় তাহলে কিন্তু তারা আদালত অবমাননা করবেন, অর্থাৎ সরকারকে সতর্ক করা হয়েছে। দেখুন, আজকে সকাল থেকে এই রিট নিয়ে আদালত এলাকায় বেশ তোড়জোড় ছিল, যেমন নিরাপত্তা ব্যবস্থা ছিল তেমন আইনজীবীদের ভিতরে আলোচনা ছিল। সব মিলিয়ে এখন এই রিটটি খারিজ হয়ে গেল। মূলত রিট খারিজ হওয়ার যে গ্রাউন্ড ছিল সেখানে কিন্তু এটি স্পষ্ট করা হয়েছে যে এটি আইনের ভাষায় বলে লুকাস স্ট্যান্ডি, অর্থাৎ যিনি রিটটি করেছেন তিনি এই রিট করার আইনত কোনো অধিকার তার রয়েছে কিনা সেই বিষয়টি আইন অনুযায়ী তিনি এটি আসলে রিট করতে পারেন না। তিনি আরেকটি বিষয় এখানে এসছে, সেটি হচ্ছে যে ইশরাক হোসেনের বিরুদ্ধে যিনি রিট করেছেন তিনি অনেকগুলো ল পয়েন্টে কিন্তু এখানে তার অভিযোগ তুলে ধরেছেন। ওই রিটে বা ইশরাকের সেই মামলা দায়ের থেকে শুরু করে আর্জি সংশোধন, এরপরে ইশরাকের যে সাক্ষ্য গ্রহণ, সব মিলে অনেকগুলো ভুল ছিল। বিএনপির আইনজীবীরা অর্থাৎ ইশরাকের পক্ষের আইনজীবীরা সেই বিষয়গুলোতে কোনো যুক্তি খণ্ডনে যাননি, কারণ যিনি রিট করেছেন তার রিটটি এখানে মেইনটেনেবল না। সুতরাং যেটি রিট আকারে দাখিল হওয়ারই যোগ্য না সেই বিষয়টি তারা আইনি যুক্তি তুলে ধরতে বাধ্য নন বা সেই বিষয়টি তারা জাননি, বরং তারা এখানে আইনি লড়াই করেছেন যে এই রিটটি আইনযোগ্য কি যোগ্য না। সুতরাং শেষ পর্যন্ত তারা জয়ী হয়েছেন, অর্থাৎ রিটটি মেইনটেনেবল না। এখানে আরেকটি বিষয়, আমরা সাধারণত আদালতে দেখি যখন দ্বৈত বেঞ্চ থাকে দুজন বিচারপতির, যিনি সিনিয়র জাজ থাকেন তিনিই কিন্তু
গুরুত্বপূর্ণ যে মামলাগুলো থাকে সেগুলোর রায় দেন। আজকে যেটা দেখেছি যে জুনিয়র জাজ যিনি রয়েছেন দেবাশিস রায়, তিনি কিন্তু এই মামলার বা এই যে রিটের আদেশ দিয়েছেন। একই সাথে আদালত শুরুতে একেবারে বারের সভাপতিকে ডেকে সেখানে আইনজীবীদের উদ্দেশ্যে বলেছেন এই আদালত মূলত আইনজীবী, সাধারণ মানুষ, মক্কেল এবং বিচারপতির একটা সৌহার্দ্যপূর্ণ পরিবেশ আশা করে, এমন কিছু যাতে না হয় সেখানে সৌহার্দ্য নষ্ট হয়। তো সব মিলিয়ে আজকে রিটটি খারিজ হয়ে গেছে। এখন পরবর্তীতে যদি উচ্চ আদালতে যায় অর্থাৎ আপিল করে, সেক্ষেত্রে আবার চেম্বার জাজ কি আদেশ দেয় সেটি কিন্তু আরেকটা বড় প্রশ্ন রয়ে গেল। হাইকোর্ট চত্বর থেকে জানাচ্ছিলেন সহকর্মী জাহিদুল বাশার। এদিকে হাইকোর্টের আদেশের পর কাকরাইল মোড় ও মৎস্য ভবন এলাকায় অবস্থান নেয় ইশরাক হোসেনের সমর্থকেরা উচ্ছ্বাস প্রকাশ করেছেন। এখন দ্রুত ইশরাক হোসেন দায়িত্ব বুঝে পাবেন সে আশাও প্রকাশ করেন তারা। এখন দুই উপদেষ্টা আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া ও মাহফুজ আলমের পদত্যাগ দাবি করে বিক্ষোভ করছেন সমর্থকেরা। এর আগে বৃষ্টি উপেক্ষা করে সকাল থেকে দাবি আদায়ে বিক্ষোভ শুরু করেন সমর্থকেরা। এ সময় নানা স্লোগানও দেন তারা। বিক্ষোভকে ঘিরে সকাল থেকেই সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। বুধবার রাতেও কাকরাইল মসজিদের সামনের মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন বিএনপি এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। মধ্যরাত 11:15 পর্যন্ত তাদের সাথে সড়কে ছিলেন ইশরাক হোসেন। মার্চে ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণের মেয়র ঘোষণা করে রায় দেয় আদালত। এদিকে ঢাকা দক্ষিণ সিটির নির্বাচিত প্রতিনিধিদের মেয়াদ শেষ হচ্ছে জুনের প্রথম সপ্তাহে। আমাদের যেই রায় দিয়েছে আমরা অত্যন্ত খুশি। জনাব ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন মেয়র হয়ে আসবে, জনতার মেয়র। এটা আমাদের আন্দোলনের ফসল। আমরা এই রায়ে আশা করছিলাম এবং আমরা এখন আশা করব অতি দ্রুত ইশরাক ভাইকে শপথ করে তার দায়িত্ব বুঝে দেওয়ার জন্য। এ নিয়ে আরো জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী আদিলুর রহমান। আদিলুর, এর আগের সংবাদে আপনি জানাচ্ছিলেন যে রায় ঘোষণার পরে নেতাকর্মীদের উপস্থিতি আরো বেড়েছে। এই মুহূর্তে সেখানকার পরিস্থিতি জানাবেন, নেতাকর্মীরা আরো আসছেন কিনা, কি বলছেন তারা এখন? দেখুন, সমঝোতা করাচ্ছে, নেতাকর্মীদের সংখ্যা কিন্তু কমছে না, নেতাকর্মীদের সংখ্যা বাড়ছে। আমরা দেখতে পাচ্ছি যে আশপাশের যে এলাকাগুলো আছে, গাজীপুর, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ সহ বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা এখানে এসে ইশরাক হোসেনের কর্মী সমর্থকরা যারা আগে থেকে যারা ছিলেন তাদের সঙ্গে এসে একাত্মতা প্রকাশ করে তারা আন্দোলনে যোগ দিয়েছেন। গত কয়েকদিন ধরে আন্দোলনটি শুধুমাত্র সীমাবদ্ধ ছিল ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিতে এবং মেয়র ইশরাক হোসেনকে যত দ্রুত সম্ভব তাকে শপথ পাঠ করানোর জন্য। তবে আজকে আমরা যেটি লক্ষ্য করতে পারছি, আন্দোলনটি তার মধ্যে সীমাবদ্ধ নয়। সকাল থেকে আন্দোলন করে গিয়েছেন, বৃষ্টি উপেক্ষা করে আন্দোলন কোনোভাবেই থামেনি। যখন হাইকোর্ট আদালত থেকে রায় এসেছে যে ইশরাক হোসেনকে শপথ পড়ানো যাবে না, এই যে রিটটি খারিজ করে দেওয়া হয়েছে, এই রায়ের পরে আমরা যেটি আসলে লক্ষ্য করতে পেরেছি যে নেতাকর্মীরা উচ্ছ্বাস প্রকাশ করেছেন যে গত কয়েকদিনের তাদের যে আন্দোলন ছিল সেই আন্দোলনটি তাদের সফল হয়েছে। তো এর পরপরই নেতাকর্মীরা সড়ক ছেড়ে তারা কেউই সরে যাননি। তাদের এখনকার যে দাবি সেটি হচ্ছে যে দুই উপদেষ্টা, স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া এবং তথ্য উপদেষ্টা মাহফুজ আলম, তাদের পদত্যাগ এই আন্দোলন যারা করছেন তারা এখন চাচ্ছেন। এবং কিছুক্ষণ আগে আমরা একটি সূত্র থেকে খবর পেয়েছি যে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন এখানে আসতে পারেন এমন একটি তথ্য পেয়েছি। তবে তিনি যেখানে আজ অবস্থান করছেন সেখান থেকে নির্দেশনা দিয়েছেন যে দুই উপদেষ্টার পদত্যাগ না হওয়া পর্যন্ত কেউ যেন সড়ক ছেড়ে চলে না যায়। এদিকে আমরা দেখতে পাচ্ছি যে পুরো কাকরাইল যে মোড়টি, সেই মোড়ে এখন নেতাকর্মীরা, হাজার হাজার নেতাকর্মীরা অবস্থান করে আছেন। কেউ সারিবদ্ধভাবে বসে স্লোগান দিচ্ছেন, কেউ দাঁড়িয়ে স্লোগান দিচ্ছেন, কেউ আবার ছোট ছোট মিছিল করছেন। এবং আমরা বিভিন্ন সময় দেখছি যে মিছিল নিয়ে নেতাকর্মীরা এখানে এসে, এখানে আগে থেকে যেসব নেতাকর্মীরা, কর্মী সমর্থকরা ছিলেন তাদের সঙ্গে এসে যুক্ত হচ্ছেন। আমরা এই মুহূর্তে একটা বিষয় একটু লক্ষ্য করতে পারছি, সেটি হচ্ছে যে এখানে বিএনপির আপনি বিভিন্ন সময় দেখবেন যে বিভিন্ন আন্দোলনের সময় ভ্রাম্যমান কনসার্টের ব্যবস্থা করা হয়। একটি পিকআপে করে সাউন্ড সিস্টেম নিয়ে এসে সেখানে কনসার্টের ব্যবস্থা করা হয়। আমরা কিছুক্ষণ এই মধ্যে যেটি দেখতে পাচ্ছি যে একটি ট্রাকে, সেই ট্রাকটি এখানে এসেছে এবং আমরা জানতে পারছি যে এখানে নেতাকর্মীদেরকে উদ্বুদ্ধ করতে, নেতাকর্মীদেরকে আরও সক্রিয় রাখতে, নেতাকর্মীদেরকে উৎফুল্ল রাখতে এখানে যে ভ্রাম্যমান যে কনসার্ট, সেই কনসার্টের আয়োজনও এখানে করা হবে। তো নেতাকর্মীদের মধ্যে আমরা কোনো ধরনের কোনো ক্লান্তি দেখতে পাচ্ছি না। গতকালকে থেকে এই নেতাকর্মীরা এখানে অবস্থান করছেন, মৎস্য ভবনের সামনে অবস্থান করেছেন, কাকরাইল মোড়ে অবস্থান করেছেন, কেউ কেউ রাতে এখানে অবস্থান করেছেন। যদিও গতকালকে আমরা
দেখেছিলাম যে বিভিন্ন ভাগে ভাগ হয়ে, অর্থাৎ যেহেতু গতকালকে থেকে বৃষ্টি হচ্ছে, তো কিছু নেতাকর্মী কয়েক ঘন্টা অবস্থান করেছেন, এরপরে অন্য নেতাকর্মীরা এসে এখানে থেকেছেন। তো এভাবে করে পালাবদল হয়েছে, কিন্তু এরপরেও রাতে যারা অবস্থান করেছেন এবং সকালে যারা অবস্থান করেছেন তারা এখনো যাননি। তাদের সঙ্গে অন্য নেতাকর্মীরা, কর্মী সমর্থকরা এখানে এসে জড়ো হয়েছে এবং তারা তাদের যে আন্দোলন, সেই আন্দোলনটি চালিয়ে যাচ্ছেন। এবং শুরুতে যে আন্দোলনটি শুধুমাত্র ছিল ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়া, সেটি এখন এক দফা দাবিতে চলে গেছে 2 উপদেষ্টার পদত্যাগ। অর্থাৎ সব মিলিয়ে যেটি বলা যায় যে সময় যত গড়াচ্ছে তত এখানে আন্দোলন, সেই আন্দোলনটি বেগবান হচ্ছে এবং নেতাকর্মীরা বলছেন যতক্ষণ পর্যন্ত 2 উপদেষ্টা পদত্যাগ না করছেন ততক্ষণ পর্যন্ত তারা সড়কে অবস্থান করবেন। তবে সড়ক বন্ধ থাকার কারণে যানজটের ভোগান্তি আছে, সাধারণ মানুষ ভোগান্তির মধ্যে পড়েছেন। তো আমার কাছে এটি ছিল কাকরাইল থেকে সবশেষ। কাকরাইল থেকে জানাচ্ছেন সহকর্মী আদিলুর রহমান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচার দাবিতে রাজধানীর শাহবাগ অবরোধ করে বিক্ষোভ করছে ছাত্রদল। সকাল 10টা থেকে শুরু হয় এই কর্মসূচি। অবরোধের কারণে শাহবাগ মোড়ে বন্ধ রয়েছে যানবাহন চলাচল, ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। এর আগে সকাল 9:30 থেকে ছাত্রদলের নেতাকর্মীরা শাহবাগ মোড়ে জড়ো হতে থাকেন। নেতাকর্মীরা জানান বিকেল 5টা পর্যন্ত এই অবস্থান কর্মসূচি চলবে। কর্মসূচিতে অংশ নিতে ছাত্রদলের বিভিন্ন শাখা ইউনিটের নেতাকর্মীরা আসছেন। 13 মে রাতে সোহরাওয়ার্দী উদ্যানে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য নিহত হন। ইন্টারিম সরকারের সময় দিয়েছি যে সুষ্ঠু তদন্তের বিষয়ে এবং এই সাম্য হত্যার সুষ্ঠু তদন্তের মাধ্যমে যারা মূল অপরাধী তাদেরকে গ্রেপ্তার করার জন্য। সাম্য হত্যার বিচার না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছেড়ে চলে যাব না। এ বিষয়ে আরও জানাতে শাহবাগ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী নূরে আলম। নূরে আলম, এই মুহূর্তে পরিস্থিতি জানাবেন। শাহবাগে যানবাহন চলাচল এখনো বন্ধ আছে কিনা, নেতাকর্মীরা কি বলছেন? সকাল 11:15 থেকে ছাত্রদলের নেতাকর্মীরা শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছেন এবং তারা শাহবাগ মোড় অবরুদ্ধ করে রেখেছেন। সাম্য হত্যার বিচারের দাবিতে তারা এই কর্মসূচি পালন করছেন। বলা চলে যে পুরো সড়ক অবরুদ্ধ এবং যান চলাচল বন্ধ রয়েছে। আমি যদি একটু এখানকার চিত্র দেখাই, নেতাকর্মীরা যেটি বলছেন, দ্রুততম সময়ের মধ্যে সাম্য হত্যার বিচার নিশ্চিত করা না হলে তারা আরো কঠোর আন্দোলন দিবেন এবং এই আন্দোলন কর্মসূচি তারা চালিয়ে যাবেন। আমি ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের সাথে কথা বলেছিলাম। তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন, তারা গত 2 সপ্তাহ ধরে তারা শান্তিপূর্ণ কর্মসূচি চালিয়ে আসছিল। তারা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভেতরে কর্মসূচি চালিয়ে আসছিল, কিন্তু এই সাম্য হত্যাকাণ্ডের মূল আসামি অথবা আসামিদের পরিচয় এখন পর্যন্ত জানানো হয়নি। সাম্য হত্যাকাণ্ডের যে মূল রহস্য সেটিও এখনো উদ্ঘাটন করা সম্ভব হয়নি। এইটিকে তারা একদমই প্রশাসনের গাফিলতি হিসেবে দেখছেন, যার কারণে আজকের শাহবাগ মোড় অবরুদ্ধের মতো কর্মসূচি তারা দিতে বাধ্য হয়েছেন। আমরা জিজ্ঞেস করেছিলাম যে এতে করে সাধারণ মানুষের তো তীব্র ভোগান্তি হচ্ছেন। তারা এটিতে দুঃখ প্রকাশ করেছেন। দুঃখ প্রকাশ করে বলেছেন যে তারা তাদের ভাইয়ের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে আজকের এই রাস্তায় নেমেছেন। এছাড়া বিকল্প তাদের আর কিছু ছিল না। আমরা দেখেছি যে বেশ কিছুদিন ধরেই ছাত্রদলের নেতাকর্মীরা তাদের আন্দোলন কর্মসূচি চালিয়ে আসছিল, অর্থাৎ সাম্য হত্যাকাণ্ডের পর থেকেই তারা এর বিচারের দাবিতে আন্দোলন কর্মসূচি চালিয়ে আসছিল। এবং আজকে শাহবাগ মোড় অবরুদ্ধ করার আগেও তারা এর আগেও 2 দিন শাহবাগ মোড় অবরুদ্ধ করে রেখেছিল এবং শাহবাগ মোড় অবরুদ্ধ সেই সময়ে একদিন তারা 1.5 ঘন্টা শাহবাগ মোড় অবরুদ্ধ করে রাখে, আরেকদিন 2.5 ঘন্টা শাহবাগ মোড় অবরুদ্ধ করে রাখে। আজকেরই তারা লম্বা সময় শাহবাগ মোড় অবরুদ্ধ করার কর্মসূচি দিয়েছে। সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত। বৃষ্টির কারণে সকাল 9টায় কর্মসূচি শুরু করতে না পারলেও 11:15টার সময় তারা এই কর্মসূচি শুরু করেছে এবং বিকেল 5টা পর্যন্ত তারা এই কর্মসূচি চালিয়ে যাবে বলে আমাদেরকে জানিয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন যেটি বলছেন, সাম্য হত্যাকাণ্ডের ন্যায্য বিচারের জন্য যা যা করা প্রয়োজন তার সবকিছুই প্রশাসনের পক্ষ থেকে করা হচ্ছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সাথে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। গতকালকেরও 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানানো হয়েছে। এর আগেও আরো 3 জনকে আটক করা হয়েছিল। আর এখানে আসা ছাত্রদলের নেতাকর্মীরা যেটি বলছেন, ক্যাম্পাসের একদম পাশে সোহরাওয়ার্দী উদ্যান, দীর্ঘদিন ধরে সেই উদ্যান অনিরাপদ ছিল এবং সেখানে প্রকাশ্যে মাদক ব্যবসা হতো।
নানা ধরনের অনৈতিক কাজ হতো, তারপরও প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হয়নি। তাদের আরেকটি দাবি নিরাপদ ক্যাম্পাসের দাবি, এবং তারা বলছেন যে ক্যাম্পাসগুলোকে নিরাপদ করতে হবে, ক্যাম্পাসে যাতে আর কোনো ধরনের অনিরাপত্তার মধ্যে শিক্ষার্থীরা না পড়ে সেটি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে নিশ্চিত করতে হবে। সেই সঙ্গে সাম্য হত্যাকাণ্ডের দ্রুত বিচারের দাবি এবং এর মূল আসামিদের গ্রেপ্তারের দাবি যতক্ষণ পর্যন্ত আদায় না হবে ততক্ষণ পর্যন্ত তারা এই আন্দোলন কর্মসূচি চালিয়ে যাবে। তো এই ছিল আমার কাছে এখানকার সবশেষ। শাহবাগ থেকে জানাচ্ছেন সহকর্মী নূরে আলম। বিভিন্ন সীমান্ত দিয়ে বিএসএফ এর পুশিন চলছেই। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত লালমনিরহাট, ফেনী, কুমিল্লা ও পঞ্চগড় সীমান্ত এলাকা থেকে 93 জনকে আটক করেছে বিজিবি। লালমনিরহাটে পাটগ্রামের গাটিয়ারভিটা সীমান্তে ভারতীয় কাঁটাতারের বেড়ার গেট খুলে বেশ কয়েকজনকে বাংলাদেশে ঠেলে দেওয়া হয়। স্থানীয়দের জেরার মুখে কয়েকজন পালিয়ে গেলেও 20 জনকে আটক করে বিজিবির হাতে তুলে দেওয়া হয়। আটককৃতরা জানান, ভারতের আহমেদাবাদ থেকে বিমানে শিলিগুড়ি এনে রাতে সীমান্ত দিয়ে বাংলাদেশে ঢোকানো হয়েছে। এছাড়া ফেনীর ছাগলনাইয়া ও ফুলগাজী সীমান্ত দিয়ে 6 পরিবারের 24 বাংলাদেশিকে পুশিন করেছে ভারত। এছাড়া গোলাবাড়ি সীমান্ত সহ কুমিল্লার বিভিন্ন অংশ দিয়ে পুশিনের পর বিজিবির হাতে 28 জন আটক হয়েছে। পঞ্চগড়ে বড়বাড়ি সীমান্ত থেকে পুশিন করা 21 জনকে আটক করেছে বিজিবি। গত রাতে ভারত থেকে আমাদের বাংলাদেশি কিছু নাগরিককে পুশিন করেছে। তাদের বাংলাদেশি নাগরিকত্ব যাচাই বাছাই চলছে। যাচাই বাছাই শেষে তাদেরকে তাদের পরিবারের কাছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশক্রমে হস্তান্তর করা হবে। এ বিষয়ে জানাতে কুমিল্লা থেকে যুক্ত হয়েছেন সহকর্মী তানভীর খন্দকার। তানভীর, কুমিল্লায় কতজনকে পুশিন করা হয়েছে? সবাইকে কি হেফাজতে নেওয়া সম্ভব হয়েছে? গতকাল মধ্যরাত থেকে আজ ভোর পর্যন্ত বিজিবি কিন্তু মোট 13 জনকে তাদের আওতায় রেখেছে, যাদেরকে আসলে বিএসএফ পুশিন করেছিল বাংলাদেশে। তাদেরকে এই মুহূর্তে বিজিবি কুমিল্লা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার যে কার্যালয় সেখানে এনে রেখেছে। মূলত তাদের যেসব আইনানুগ প্রক্রিয়া আছে সেগুলো শেষ করে তারা জেলা প্রশাসনের মাধ্যমে যাদেরকে মূলত পুশিন করা হয়েছে তাদের বাড়ি ঘরের ঠিকানা এবং আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে খবর দিয়ে হস্তান্তর করা হবে বলে আমাদেরকে জানিয়েছে। তো আমরা যতটুকু খবর পেয়েছি যে 13 জন কুমিল্লার গোলাবাড়ি সীমান্ত দিয়ে পুশিন করেছে বিএসএফ। তারা মূলত 3টি পরিবারের সদস্য, এর মধ্যে কিন্তু 7 জনই শিশু, বাকি 6 জন প্রাপ্তবয়স্ক। আর আমরা কিছুক্ষণ আগে কথা বলেছি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমাতুজ জোহরার সাথে। তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন, মূলত যেই 13 জনকে পুশিন করেছে বিএসএফ তাদের খোঁজ খবর নিচ্ছে পুলিশ এবং জেলা প্রশাসন। তারা প্রাথমিকভাবে যেটি জানতে পেরেছে যে তাদের বাড়ি কুড়িগ্রাম জেলায় এবং টাঙ্গাইল জেলায়। তাদের মধ্যে যে 2টি পরিবার তারা আসলে যেমন আমরা জেনেছি যে এখানে একজন জহির আছেন, তার পরিবারটি 11 বছর আগে ভারতে গিয়েছেন। কুড়িগ্রামের ভুরুঙ্গামারি সীমান্ত দিয়ে মূলত তারা ভারতে যান এবং হরিয়ানার শনিপথ নামক এলাকায় সেখানে একটি ইট ভাটায় তারা কাজ করতেন। একই সাথে কিন্তু অন্য পরিবারগুলোর গল্প প্রায় একই রকম। তো গত 10 থেকে 15 দিন আগে সেন্ট্রাল রিজার্ভ ফোর্স পুলিশ ভারতের তারা মূলত তাদেরকে আটক করে এবং তাদেরকে হরিয়ানা থেকে বিমান পথে মূলত আগরতলায় নিয়ে আসে এবং এই আগরতলা থেকে গতকাল রাতে এই কুমিল্লা সীমান্ত দিয়ে এই 13 জনকে আসলে বাংলাদেশে পুশিন করা হয়েছে। আর আমরা বিজেপি সূত্রে আরো যেটি জেনেছি যে ফেনী দিয়ে আরো অন্যান্যদেরকেও পুশিন করা হয়েছে। মোট কুমিল্লা সেক্টরের অধীনে 4 ব্যাটালিয়ন বিজিবি, 10 ব্যাটালিয়ন বিজিবি এবং 60 ব্যাটালিয়ন বিজিবি মোট 52 জনকে পুশিন করা হয়েছে। তার মধ্যে 13 জন কুমিল্লা সদর উপজেলার গোলাবাড়ি দিয়ে পুশিন হয়েছে এবং অন্যান্যরা ফেনীর নোয়াপাড়া এবং ফুলগাজী সীমান্ত দিয়ে পুশিন হয়েছে। তো তাদেরকে মূলত এখন কুমিল্লা সদর উপজেলা কার্যালয়ে রাখা হয়েছে এবং তাদেরকে সেখানেই থাকার ব্যবস্থা করা হবে এবং তাদের তথ্য যাচাই বাছাই শেষে আসলে তাদের মূলত তাদের কোন এলাকার বাসিন্দা, যেহেতু বিজিবি এখনো পর্যন্ত দাবি করছে তারা বাংলাদেশের নাগরিক, তারা বাংলাদেশের নাগরিক কোন এলাকার বাসিন্দা সেটি যাচাই বাছাই শেষে আসলে সেখানে পাঠানো হবে। তো এই ছিল মূলত আমার কাছে কুমিল্লা থেকে পুশিনের সর্বশেষ খবর। কুমিল্লা থেকে জানাচ্ছেন সহকর্মী তানভীর খন্দকার। করিডোর নিয়ে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের ভূমিকায় মানুষের মনে উদ্বেগের সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। উপদেষ্টা পরিষদ থেকে খলিলুর রহমানের পদত্যাগও দাবি করেন তিনি। সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী বলেন, নাগরিকত্ব নিয়ে ফরেন সার্ভিসে দেয়া খলিলুর রহমানের বক্তব্য অপ্রাসঙ্গিক ও বিভ্রান্তিমূলক। তিনি উপদেষ্টা পরিষদে থাকলে সরকারের ভাবমূর্তি নষ্ট হবে। পরে তারেক রহমান প্রসঙ্গে রুহুল কবির রিজভী বলেন,
শেখ হাসিনা ক্রোধে তারেক রহমানের নামে নানা মামলা দিয়েছিল। এভাবে মামলা দিয়ে তাকে রাজনীতি থেকে দূরে রাখাই ছিল লক্ষ্য। পরে এক প্রশ্নের জবাবে রিজভী বলেন, ইশরাককে নিয়ে আদালতের রায় জনগণের ইচ্ছারই প্রতিফলন। এমন একজন ব্যক্তিকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বানিয়েছেন দেশের জন্য যার কোনো দৃশ্যমান অবদান নেই। তিনি তো বাংলাদেশের জন্য নন, বিদেশের জন্য কাজ করেন কিনা এই নিয়ে মানুষের মনে প্রশ্ন দেখা দিয়েছে। মানবিক করিডোর বা চ্যানেল নামে বাংলাদেশকে যুদ্ধক্ষেত্রে পরিণত করার পায়তারা করা হচ্ছে। তিনি বাংলাদেশকে অস্থির করার পরিকল্পনা করছেন, কিন্তু আমরা তা হতে দেব না। ডক্টর খলিলের অহেতুক প্রলাপে প্রতীয়মান হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের কেউ কেউ সুকৌশলে বাংলাদেশের প্রাণ তারেক রহমানের দেশে নিরাপদ প্রত্যাবর্তনকে অনিরাপদ করে তুলতে চায়। অন্তর্বর্তী সরকারের সাম্প্রতিক কিছু পদক্ষেপ বাংলাদেশের জনগণের মৌলিক স্বাধীনতাকে ক্ষুণ্ণ করার ঝুঁকিতে ফেলেছে বলে জানিয়েছে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ। সংস্থাটির দাবি, বিচার ব্যবস্থার সংস্কারের পরিবর্তে সাবেক ক্ষমতাসীন দল আওয়ামী লীগ সমর্থকদের দমন করার নীতি গ্রহণ করেছে অন্তর্বর্তী সরকার। এক প্রতিবেদনে সংস্থাটি বলছে, চলতি মাসে 12 তারিখ সন্ত্রাস বিরোধী আইন ব্যবহার করে আওয়ামী লীগের সভা সমাবেশ, প্রকাশনা এবং অনলাইন প্রচারণায় নিষেধাজ্ঞা জারি করা হয়। আওয়ামী লীগ সরকারের সময়েও ক্ষমতার অপব্যবহার করে দমন নীতি চালানো হয়েছে, যে কারণে আন্দোলনের মাধ্যমে পতন হয় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার। HRW এর দাবি, নতুন সিদ্ধান্তের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের মতোই মানুষের মৌলিক স্বাধীনতা লঙ্ঘন করবে অন্তর্বর্তী সরকার। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় 3 বছরের কারাদণ্ডাদেশের রায়ের বিরুদ্ধে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমানের আপিলের প্রথম দিনের শুনানি শেষ। পরবর্তী শুনানির জন্য আগামী সোমবার দিন ধার্য করেছেন হাইকোর্ট। বিচারপতি মোহাম্মদ খসরুজ্জামানের একক হাইকোর্ট বেঞ্চে এই শুনানি শুরু হয়েছে। এর আগে 14 মে হাইকোর্টে জুবাইদা রহমানের আপিল শুনানির জন্য গ্রহণ করেন। একই সঙ্গে আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাকে জামিন দেওয়া হয়। বিচারিক আদালতের ওই মামলায় জুবাইদা রহমানের দেওয়া অর্থদণ্ডাদেশ স্থগিত করা হয়। দুর্নীতি দমন কমিশনের করা এই মামলায় 2023 সালের 2 আগস্ট রায় দেয় ঢাকা মহানগর জজ আদালত। রায়ের 2টি ধারায় তারেক রহমানের 9 বছর কারাদণ্ড এবং জুবাইদা রহমানের 3 বছরের কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়। সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে 2007 সালের 26 সেপ্টেম্বর তারেক রহমান, জুবাইদা রহমান সহ 3 জনের বিরুদ্ধে রাজধানীর কাফরুল থানায় মামলাটি করে দুদক। হাইকোর্টের শুনানিতে জুবাইদা রহমানের আইনজীবী দাবি করেন, এই মামলায় তারেক রহমান ও তার স্ত্রী জুবাইদা রহমান খালাস পাবেন। আইন মেনে তাদের দণ্ডিত করা হয়নি। এই মামলার এজাহারে বা এই মামলার চার্জশিটে বা এই মামলার সাজায় কোথাও এ কথা বলা নাই যে উনি অসাধু উপায়ে কোনো সম্পত্তি অর্জন করেছেন। কাজেই আইনের দিক থেকেই আপনার এই মামলাটা রক্ষণীয় না। আমরা প্রত্যাশা যে আমরা এই মামলায় শুধু জুবাইদা রহমান একা না, তারেক রহমান সাহেবও এই মামলা খালাস হবে, যেহেতু এটা আইনি প্রক্রিয়া অনুসরণ করে এই মামলার বিচার হয়নি। আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে পশু পরিচর্যায় ব্যস্ত খামারিরা। সাপ্তাহিক হাটগুলোতে পশু নিয়ে আসছেন বিক্রেতারা। গতবারের তুলনায় পশুর সংখ্যা বাড়লেও দাম কমেনি বলছেন ক্রেতারা। আর বিক্রেতারা বলছেন, লালন পালনের খরচ বাড়ায় দামও এবার কিছুটা বেশি হতে পারে। গত বছর বরিশালের 6 জেলায় কোরবানি হয় 4.5 লাখের বেশি পশু। এর বিপরীতে এবার বিভাগে 7,500 খামার ও ব্যক্তি পর্যায়ে 64,000 বেশি পশু লালন পালন করা হচ্ছে। ঈদুল আজহাকে সামনে রেখে সাপ্তাহিক হাটে তোলা হচ্ছে গরু ও ছাগল। গতবারের চেয়ে পশুর দাম বেশি বলে দাবি সাধারণের। আর বিক্রেতাদের দাবি, সময়ের সাথে বেড়েছে পশু লালন পালন খরচ। দাম গতবারের চেয়ে একটু বেশি মনে হচ্ছে। আমরা চয়েস করতে আসছি, আমার বাবা আসছে, তারপর গরু লাইভ ওইটা কিনবে। 5-6 মাস লালন পালন, লং টাইম লালন পালন করলে আমাদের A to Z ভ্যাকসিন কমপ্লিট করতে হয় গরুকে, ঠিক আছে? এগুলো করলে খরচ পোষানো যাচ্ছে না। লক্ষ্মীপুরে কোরবানির পশুর চাহিদা প্রায় 88,000। এর বিপরীতে কেবল গরুই লালন পালন করা হচ্ছে 1,39,000। ভালো দাম নিশ্চিতে অবৈধ পথে গরু প্রবেশ বন্ধে নজরদারি বাড়ানোর দাবি ব্যবসায়ীদের। এই গরু পালতে গিয়ে আমরা বিভিন্ন সমস্যায় জর্জরিত। অনেক সময় আমরা এই পর্যন্ত আমরা সরকারিভাবে কোনো, বিশেষ করে প্রাণী সম্পদ বিভাগ থেকে আমরা কোনো সহযোগিতা পাই না। গোখাদ্যের দাম বেশির কারণে গরুর কষ্টটা অনেকটাই একটু বাড়তি পড়ছে। তো যদি ইন্ডিয়ান গরু যেভাবে আসতেছে, যদি ইন্ডিয়ান গরু যদি আসে, তাহলে আমরা খামারিরা যথেষ্ট ক্ষতিগ্রস্ত হব। চাহিদার তুলনায় বেশি পশু লালন পালন করা হচ্ছে নড়াইলেও। আসন্ন কোরবানি উপলক্ষে চলছে পশুর বাড়তি পরিচর্যা।
তাদেরকে আমরা প্রশিক্ষণ দিয়ে থাকি, শুধু প্রশিক্ষণ না, লিফলেট বিতরণ দিয়েও আমরা সচেতন করে থাকি। এসব আপনি জেনে খুশি হবেন, আমরা এই সমস্ত খামারের বাড়িতেও পরিদর্শনে যাই। জেলায় এবার ছোট বড় 4,000 খামারি প্রায় 54,000 পশু কোরবানির জন্য প্রস্তুত করছেন। এর মধ্যে 23,000 গরু এবং 31,000 ছাগল। জেলার চাহিদা মিটিয়ে উদ্বৃত্ত প্রায় 14,000 পশু অন্য জেলায় পাঠানো সম্ভব হবে বলে জানান কর্মকর্তা। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে শেরপুরে নদ নদীর পানি বাড়ায় দেখা দিয়েছে আগাম বন্যার শঙ্কা। ভারতের মেঘালয় ও আসামে বৃষ্টির কারণে সৃষ্টি হয়েছে এই পরিস্থিতি। টানা বৃষ্টিতে কুড়িগ্রামেও নদ নদীর পানি বেড়ে তলিয়ে গেছে 9টি উপজেলার 400 হেক্টর ফসলি জমি। এদিকে বর্ষার আগেই রংপুরের 3 উপজেলায় দেখা দিয়েছে তীব্র নদী ভাঙন। বৃহস্পতিবার থেকে সীমান্তবর্তী জেলা শেরপুরের শ্রীবর্দী, ঝিনাইগাতি ও নালিতাবাড়িতে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। সেই সাথে উজানের ঢলে দ্রুত বাড়ছে ভোগাই, চেল্লাখালী, মহারশী ও সোমেশ্বরের নদীর পানি। বন্যায় ধানের ক্ষতি হয়, পানি আমাদের বাড়ি ঘরে ওঠে, রান্না বান্নার কষ্ট হয়। পানির জোয়ারে যেগুলো আবার ধরছে, আপনার তো পানি হওয়ার সম্ভাবনা বেশি, জন্য তাড়াতাড়ি খুব করে কাটতেছে। কৃষকদের দ্রুত ধান কেটে ঘরে তোলার পরামর্শ দিচ্ছেন কৃষি কর্মকর্তারা। আগাম বন্যা মোকাবেলায় নেওয়া হচ্ছে প্রস্তুতি। কৃষকদেরকে বলতেছি তাদের যে যারা নিজেরা যেন ধানটা কেটে নেয়। আশা করতেছি যদি আকাশের অবস্থা ভালো হয় তাকে আগামী 1 সপ্তাহের মধ্যে আমাদের প্রায় 99% ধান কাটা হয়ে যাবে আমরা প্রত্যাশা করতেছি। আগাম বন্যার একটা আশঙ্কা রয়েছে, সে অনুযায়ী আমরা স্থানীয় স্টেক হোল্ডার যারা রয়েছে সকলের উপস্থিতিতে একটা জরুরি সভার আহ্বান করেছি। যারা এর সাথে সংশ্লিষ্ট আছেন সকলের উপস্থিতিতে আমরা সিদ্ধান্ত নিব যে এই বন্যা মোকাবেলায় কি পদক্ষেপ নেওয়া যেতে পারে। কুড়িগ্রামে টানা বৃষ্টিতে তিস্তা, ধরলা, দুধকুমার ও ব্রহ্মপুত্র সহ 16 নদ নদীর পানি বাড়ছে। 9 উপজেলার 4 শতাধিক হেক্টর জমির ফসল তলিয়ে যাওয়ার শঙ্কা দেখা দিয়েছে। পানির জন্য খুব অসুবিধা, 1000 টাকা সেট, তাও লোক পাওয়া যাচ্ছে না, ধান কাটা যাচ্ছে না। পানিগুলো না নামা পর্যন্ত আমার কোনো কিছু করাই সম্ভব হচ্ছে না। এদিকে তিস্তার ভাঙনে রংপুরের গঙ্গাচড়া, কাউনিয়া ও পীরগাছা উপজেলার চর এলাকায় নদীগর্ভে বিলীন হয়েছে কিছু বসতঘর। নতুন করে যে পানিটা আসছে, আসার পরে আবার নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। কিন্তু আমাদের এই মূল্যবান সম্পদগুলো প্রতি বছরেই এই তিস্তা বিলীন হয়ে যাচ্ছে। বাঁধের বেশি ঝুঁকিপূর্ণ প্রায় 22 কিলোমিটার সংস্কারের কাজ চলছে, জানায় পানি উন্নয়ন বোর্ড। 19.5 কিলোমিটার সতর্কতামূলক নদী তীর সংরক্ষণ কাজ ইতিমধ্যে চলমান রয়েছে। যে ঝুঁকিপূর্ণ অংশগুলো থাকবে এটা পরবর্তী বছরে নতুনভাবে সেগুলোতে প্রকল্প বাস্তবায়ন করা হবে। নদীর তীর রক্ষা বাঁধের 45 কিলোমিটার এবং বন্যা নিয়ন্ত্রণ বাঁধের 18টি পয়েন্ট এখনও ঝুঁকিপূর্ণ। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নারায়ণগঞ্জের 2500-এ গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে 4 শ্রমিক দগ্ধ হয়েছেন। ভোর 5:30টার দিকে এই দুর্ঘটনা ঘটে। দগ্ধরা হলেন কামরুল হাওলাদার, আতিকুর রহমান, মোহাম্মদ আফ্রিদি ও হাবিবুর রহমান সোহাগ। তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। হাসপাতালটির আবাসিক সার্জন ডাক্তার শাওন বিন রহমান জানান, দগ্ধদের শরীর 1.5 থেকে 8% পুড়ে গেছে। তবে দগ্ধের পরিমাণ কম হয় সবাই আশঙ্কামুক্ত। স্বজনরা জানান, দগ্ধরা 2500-এর গাউসিয়া এলাকার একটি বাসায় ভাড়া থাকেন। তারা স্থানীয় একটি মিলের পোশাক শ্রমিক। পরে রান্নার সময় হঠাৎ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে বাসায় থাকা 4 জনই দগ্ধ হন। পরে তাদের উদ্ধার করে ভর্তি করা হয় হাসপাতালে। এই ছিল বিরতিহীন সংবাদ দুপুরে। ধন্যবাদ সবাইকে।